রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির কিছু বিষয় নিয়ে। অর্থাৎ গাণিতিক অর্থনীতি কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি কিংবা ভালো মার্ক কভার করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে রাখছি, অর্থনীতি অনার্স এবং মাস্টার্সে যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি কঠিন সেগুলো হচ্ছে গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান, চতুর্থ বর্ষের ইকোনমিক্স। তবে মজার বিষয় হচ্ছে যে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে গাণিতিক অর্থনীতির জন্য পরিসংখ্যান এই দুইটা বিষয়ে 100 নম্বর পাওয়া যায় এবং ইকোনমিক্সে 90+ নম্বর পাওয়া যায়। তাহলে এত স্টুডেন্ট এই বিষয়ে ফেল করে কেন? দেখবে যে তোমাদের 4-5 বছর আগের বেসগুলোর ছাত্রছাত্রীরাও গাণিতিক অর্থনীতি পরীক্ষা দিচ্ছে। আমাদের সাথে অনেকে রয়েছে যারা এখনও গাণিতিক অর্থনীতি পরীক্ষাটা পাশ করতে পারছে না। আসলে তাদের সমস্যাটা কোথায়? তারা প্রথমে ভয় পেয়ে যায় যে গাণিতিক অর্থনীতি অনেক কঠিন এবং তাদেরকে বই দেখানো হয় যে এটা অনেক কঠিন। সেই জন্য তারা কিভাবে বইটা শেষ করতে পারবে সেই বিষয়ে জানে না বিধেই তারা যখন অঙ্কগুলো দেখে তখন ঘাবড়িয়ে যায়, ফলে তারা এই পরীক্ষাটি আর পাশ করতে পারে না। আজ তোমাদের সাথে আমি সুন্দর একটা আলোচনা করব, যেখান থেকে তোমরা আশা করি যে যারা একটু ভালো তারা 90+ নম্বর পাবে এবং যারা এই বিষয়টি এখনও পাশ করতে পারো নাই তাদেরকে আমি বললাম যে 60+ নম্বর তোমরা পেতে পারো। প্রথমে আমাদেরকে যেটা বোঝানো হয় যে প্রথমে আমাদেরকে সমাকলন করে ফেলে, ফলে দেখা যায় সমাকলন করতে করতে যখন মাথা ঘাবড়িয়ে যায় তখন আমরা অন্য যে অধ্যায়গুলো ওই অধ্যায়গুলো আমরা আর ধরতে পারি না। সমাকলন ধরতে ধরতে যখন আমাদের মধ্যে প্যাঁচ লেগে যায় তখন আমাদের আর এই সময় বইটা পড়া হয় না। তারপর আরেকটা রয়েছে অন্তরক সমীকরণ, অন্তর সমীকরণ। তখন অনেকে বলে যে অন্তর সমীকরণ আর অন্তরক সমীকরণ দুটো অধ্যায় পড়তে সমাকলন লাগে, তার জন্য তারা আর এই বিষয়টাই ধরে না। যখন সমাকলন করতে করতে তাদের মাথা ঘুরে যায় তখন তারা আর অন্তর সমীকরণ আর অন্তরক সমীকরণ ধরে না। কিন্তু এই যে ভুল বোঝানোটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অন্তর সমীকরণ এবং অন্তরক সমীকরণ করতে সমাকলন অবশ্যই লাগে, তবে কোন সমাকলন লাগে? আমি বলছি যে আমরা সচরাচর যে অন্তরক সমীকরণ আর অন্তর সমীকরণ করেছি সেখানে 3 থেকে 4টা সূত্র শুধু লাগে, 3 থেকে 4টা সমাকলনের সূত্র লাগে। আর এই 3 থেকে 4টা সমাকলন সূত্র সবাই জানে, যেমন x⁴n dx সমাকলন x⁴n dx, তারপর সমাকলন 1/x dx, তারপর হচ্ছে 1/√x dx। তার এই 3টা সচরাচর লাগে, এই 3টা তো সবাই জানো। এখন 17, 18, 20টা সমাকলনের সূত্র তোমাদের মুখস্থ করার দরকারই নেই। এই 3টা সূত্র দিয়ে তোমরা অন্তরক সমীকরণ অধ্যায়টা সমাধান করতে পারবে। অন্তর সমীকরণ আর অন্তরক সমীকরণ থেকে তোমরা 30 নম্বর পাবে। 30 নম্বর তোমরা অন্তর সমীকরণ আর অন্তরক সমীকরণ থেকে পাবে। আর এই 30 নম্বর আনসার করতে সর্বোচ্চ ধরি 30 মিনিট লাগবে। 30 মিনিট লাগবে 30 নম্বর, এবং তোমার 1 নম্বরও এই নাম্বারগুলোতে কাটা যাবে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অন্তর সমীকরণের দুটার অধ্যায়ের মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে। এখন অন্তর সমীকরণের একটা সূত্র রয়েছে, এই একটা সূত্রের মাধ্যমে তোমরা এই অধ্যায় সবটা শেষ করতে পারো। যেমন y = y0 - a/1 - b b⁴t + a/1 - b। এই যে সূত্রটা, এই সূত্রটা ব্যবহার করেই অন্তরক সমীকরণে খেলা শেষ। আর আমরা যখন পড়েছি তখন আমাদের স্যাররা বলতো যে তোমরা গাণিতিক অর্থনীতি বইটা কখনো হাতে নিবা না। গাণিতিক অর্থনীতি বইটা ছাড়া তোমরা অঙ্ক নিজে বানাবা এবং অঙ্ক নিজে বানিয়ে তারপর ওইটার সমাধান করতে চেষ্টা করবা। বেশিরভাগ সময় আমরা এই গাণিতিক অর্থনীতি বই ছাড়াই নিজে অঙ্ক করেছি। যেমন অন্তর সমীকরণে আমরা সমীকরণ বের করেছি, সমীকরণ থেকে যদি সমজাতীয় হয় অসমজাতীয় হয় নিয়ে আমরা সমাধান করেছি। যেমন একটা বলি, dt/p
প্লাস 8p ইকুয়াল 0। এটা কি সমজাতীয়, যেখানে ধ্রুবক নয়। অ্যান্ড যে ধ্রুবক দিয়ে করি তাহলে শূন্যের জায়গাতে আমরা 8 ধরতে পারি, 7 ধরতে পারি, 5 ধরতে পারি। আবার আমরা যদি এখানে তোমার অন্য একটা সংখ্যা দিই dy/dt, অর্থাৎ i সময়ের উপর নির্ভর করে প্লাস 5p বা 5y ইকুয়াল 0। এভাবে আমরা অন্তরক সমীকরণগুলো সমীকরণ বের করে তারপর এটার সমাধান করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের বইয়ের প্রয়োজন নেই। তাহলে এখানে গেল কয়টা হতো, দুইটা হতো, সমাকলন, অন্তরক সমীকরণ, অন্তর সমীকরণ। তাহলে অন্তর সমীকরণের বলছি যে তোমরা একটা মাত্র সূত্র ব্যবহার করে এই অধ্যায় সম্পূর্ণ শেষ। আর অন্তরক সমীকরণ কি? অন্তরক সমীকরণের জন্য তোমার সমাকলন লাগবে 3টে সূত্র বললাম, x⁴n এর সূত্র, 1/x এর সূত্র, 1/√x এর সূত্র। এই 3টা জানলেই তোমাদের কভার হয়ে যাবে। তাহলে দুটো অধ্যায়। আর সমাকলন তোমাদের যেহেতু কঠিন, তাহলে যেগুলা সহজ এগুলো তোমরা আয়ত্ত করো। যেমন ইউবির সূত্রটা আছে, ইউবির সূত্রটা তোমরা এখান থেকে একটা পেতে পারো। তাহলে সমাকলনকে তোমরা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। সমাকলনকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। 5টা সূত্র তোমরা ব্যবহার করো। পাঁচটা সূত্র থেকে যে আসলো, আর না আসলে এই 5টা সূত্রের মধ্যে 3টা সূত্র তোমার অন্তরক সমীকরণে কাজে লেগে যাচ্ছে। এখন আসো কাম্যকরণ। কাম্যকরণ বলতে কী বুঝো বলো? আমি কাম্যকরণ নিয়ে আর কী বলবো? এটা তো প্রথম বর্ষে আমরা পড়ে ফেলেছি। কাম্যকরণ তো আমরা প্রথম বর্ষে পড়ে ফেলেছি। এখান থেকে কোনো কঠিন কোনো বিষয় নয়। প্রথম বর্ষে আমরা যেটা পড়েছি এটাই। তারপর আমি বলতে যে এই তোমার কাম্যকরণে যে 3টা পড়লে তোমার হয়ে যাবে। আর বিশেষ করে ল্যাগ্রেঞ্জ গুণনটা বারবার আসে, ল্যাগ্রেঞ্জ গুণনটাই তোমরা পড়লে চলবে। তো এই ক্ষেত্রে তোমার দ্বিচলক আছে, 3 চলক আছে। 3 চলক সাধারণত আসে না, তবে 2 চলকটাই আসে। তারপর সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, স্যাডেল বিন্দু, অনিয়মনীয় বিন্দু, এই 4টা বিন্দুই আসে। আর কাম্যকরণ থেকে তোমরা অনেক সময় 25 নম্বরের মতন প্রশ্ন আসে, আর অনেক সময় 15 নম্বরের মতো প্রশ্ন আসে। তবে এটা থেকে তোমরা পাবে, গ বিভাগে একটা পাবে, খ বিভাগে একটা পাবে। এখন কথা হচ্ছে যে সবচেয়ে বেশি যে নম্বর আসে সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্সে আনুমানিক 35 নম্বরের মতো আসে, না আসলেও 30 নম্বরের মতো আসে। যদি 30 নম্বরের মতো আসে তাহলে আমি ম্যাট্রিক্স পুরাটা যদি শেষ না করতে পারি, আমি ম্যাট্রিক্সের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, যেমন বিপরীত ম্যাট্রিক্স, ক্র্যামার ম্যাট্রিক্স, দুটাতে তুমি একটা পাবে, ক্র্যামার ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে তুমি এখান থেকে দুইটা নিয়ম পড়ো, দুইটাতে তো মাস্ট বি একটা আসবেই, দুটা থেকে মাস্ট বি একটা আসবেই। তাহলে তুমি এই দুইটা নিয়ম পড়ো, তাহলে তো হয়ে যায়। সবটা পড়ার দরকার নাই। বিস্তারিত যদি না জানতে চাও তাহলে তুমি দুইটার বেশি পড়ো, তাহলেই হয়ে যাবে। তারপর রয়েছে কি, তারপর আরেকটা অধ্যায় রয়েছে একমাত্রিক কার্যক্রম। আসলে একমাত্রিক কার্যক্রমটা একটু কঠিন। যদি তুমি একমাত্রিক কার্যক্রম না দিতে চাও সমস্যা নাই, তবে একমাত্রিক কার্যক্রমটা সবচেয়ে মজার বিষয়। হয়তো এটা আমাদের প্রাত্যহিক জীবন তেমন একটা কাজে লাগে না, তবে এগুলা বানানো হয়েছিল মূলত গেমিং প্রোগ্রামে। তারপর বাস্তব জগতে কী রয়েছে, বাস্তব জগতে তোমার এই যুদ্ধক্ষেত্রে কতজন সৈনিক লাগবে, কতজন অফিসার লাগবে, এগুলো বের করার জন্য কিন্তু একমাত্রিক কার্যক্রম প্রয়োজন হয়। তারপর উৎপাদন ক্ষেত্রে আমরা কতটুকু বীজ ব্যবহার করব, কতটুকু সার ব্যবহার করব, এগুলো কিন্তু একমাত্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত হয়। তবে একমাত্রিক কার্যক্রমটা তোমরা আপাতত বাদ দিয়ে দাও। তাহলে সারমর্ম দেখা যাচ্ছে কি, তোমরা কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে। তারপর আমি আবার বলে দিচ্ছি, অন্তর সমীকরণ, অন্তরক সমীকরণ, সমাকলনের প্রথম যে সহজ পাঁচটি সূত্র ব্যবহার শিখবে। তারপর শিখবা কাম্যকরণের সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, অনমনীয় বিন্দু, স্যাডেল পয়েন্ট। তারপর রয়েছে কি ল্যাগ্রেঞ্জ গুণন, শেষ। আর রয়েছে ম্যাট্রিক্সে তোমরা যে বললাম যে ক্র্যামারের সূত্র আর বিপরীত ম্যাট্রিক্স, আর ক নম্বরের জন্য তোমরা যে বিষয়গুলো রয়েছে, যে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলা হয়, সারি ম্যাট্রিক্স কাকে বলা হয়, র ম্যাট্রিক্স কাকে বলা হয়, কলাম ম্যাট্রিক্স কাকে বলা হয়, বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়, ম্যাট্রিক্স ট্রেস, এগুলাই তোমরা ক নম্বরের জন্য পড়তে পারো। আবার এগুলা দেখা যাচ্ছে যে গ বিভাগে যে দুইটা প্রশ্ন আসে, ওই ক আর খ ভাগ করে ওই ক নম্বরে আসতে পারে। তাহলে আমি যেগুলো বলছি এগুলো যদি তোমরা পারো, তাহলে তোমরা যারা একটু ভালো তারা
80 নম্বরের মধ্যে 70 নম্বর অনায়াসে পেয়ে যাবে। আর যারা এখনও পাস করতে পারো না তাদেরকে আমি বলবো এই বিষয়গুলো পড়তে তোমার সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। যে যে বিষয়গুলো বলেছি সর্বোচ্চ 15 দিন সময় লাগবে এবং তোমার মার্ক হয়ে যাবে 80-র মধ্যে 50+। 80-র মধ্যে 50+ তোমার হয়ে যাবে। তারপর ইনকোর্স রয়েছে, ইনকোর্স বাদে তুমি এ বিষয়ে পাস করতে পারবা। আমি যে যে বিষয়গুলো বলছি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পড়তে চেষ্টা করবে। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে। ধন্যবাদ সবাইকে।